2025 সালে ইস্যু করা সব ওবিসি সার্টিফিকেট বাতিল। 2025 সালে তৃণমূল জামানায় ইস্যু করা ওবিসি সার্টিফিকেট বাতিল। ওবিসি এ, ওবিসি বি সার্টিফিকেট বলে কিচ্ছু নেই, জানালো বিচারপতি মান্থা ডিভিশন বেঞ্চ। 2024-এ নতুন 66 শ্রেণীর ওবিসি অন্তর্ভুক্তি বাতিল। হাইকোর্ট 66 শ্রেণীর ওবিসি অন্তর্ভুক্তি বাতিল করে। তৃণমূল সরকার ওবিসি এ, ওবিসি বি তালিকার বদল করে। সুপ্রিম কোর্ট এর উপরে কোনো স্থগিতাদেশ দেয়নি। বিজেপি সরকার ওবিসি এ, ওবিসি বি বাতিল করে। আর এদিকে সুপ্রিম কোর্ট থেকে মামলা তুলে নেয় রাজ্য। এবার হাইকোর্টে 2025 সালে ইস্যু করা ওবিসি সার্টিফিকেট বাতিল। আমরা এই বিষয় নিয়ে কথা বলেছিলাম তরুণজ্যোতি তিওয়ারির সঙ্গে, বিজেপি বিধায়ক, আইনজীবী। কি বলছেন তিনি শুনবো। তার আগে আপনাদেরকে সরাসরি নিয়ে যাব অনিন্দ লাহিড়ী, মামলাকারীর আইনজীবী কি বলছেন। পরের থেকে যারা হয়েছে ওবিসি এ, ওবিসি বি, সেগুলো ভুল করা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে আজকের দিনে দি প্রেজেন্ট স্টেট গভর্নমেন্ট যে এসএলপিটি আগে স্টেট গভর্নমেন্ট করেছিল সেটা উইথড্র করে নেয়। তার এফেক্ট হচ্ছে এই যে ওই জাজমেন্টের পরের থেকে বা ওই জাজমেন্টে যেটা লেখা আছে যে 2010-এর ক্যাটেগরাইজেশনের পরের থেকে যারা যারা ওবিসি এ, ওবিসি বি সার্টিফিকেট পেয়েছে তাদের সার্টিফিকেটগুলি ইলিগালি দেওয়া হয়েছে এবং সেগুলো বাতিল ঘোষণা করেছে আজকে অনারেবল জাস্টিস মান্থা ডিভিশন বেঞ্চ প্রিসাইডেড ওভার বাই দ্য অনারেবল জাস্টিস মান্থা। একটি মামলা হয় যেখানে একজন ক্যান্ডিডেট সে জেনপ্যাক ইউজির পরিপ্রেক্ষিতে পরীক্ষা দিয়েছিল এইবারে 2026-এ। তাকে অপশান চেয়েছিল সে যে তাকে যাতে ওবিসি এ ক্যাটাগরি থেকে ওবিসি ক্যাটাগরির অপশান দেয়া হয়, সেই পরিপ্রেক্ষিতেই মামলা হয়েছিল। ওবিসি সেই অপশানটা দেয়া হয়েছিল, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড একবার সেই অপশানটা দিয়েছিল 16 তারিখে এবং সেটা এক্সটেন্ডেড হয় 21 তারিখ, 21শে জুন 2026। যেহেতু 21শে জুন 2026 সেকেন্ড টাইম নেট ইউজি ছিল, তার জন্যে ওই অপশানটা কম সময়ের জন্য দেওয়া হয়েছিল বলে সেই অ্যালিগেশন নিয়ে হাইকোর্টে আসেন। ওবিসি এ, ওবিসি বি সার্টিফিকেট বলে কিছু নেই, তৃণমূল সরকার এই ওবিসি এ, ওবিসি বি তালিকা করে এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ এই সার্টিফিকেট বাতিল করে দেয়। 2025-এ ইস্যু করা সব সার্টিফিকেট বাতিল। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, এই যে সার্টিফিকেট বাতিল হয়ে গেল, আমি জানতে চাই যে কতজনকে, কত সংখ্যক মানুষকে এই সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল। দেখো, ওবিসি এ এবং ওবিসি বি এই দুই ক্যাটাগরিতে যে সমস্ত কাস্ট সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল 2025 সালের পর থেকে তা বাতিল করেছে এবং মনে করা হচ্ছে সেই সংখ্যাটা এখনো পর্যন্ত 4000-এরও বেশি হতে চলেছে। তার কারণ ওবিসি সার্টিফিকেট এখনো পর্যন্ত যা ভেরিফাই করা হয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে যে ওবিসি সার্টিফিকেট ভেরিফাই করা হয়েছিল এখনো পর্যন্ত 11,597টি। তার মধ্যে দেখা যাচ্ছে যে 4000-এরও বেশি ওবিসি সার্টিফিকেট সেগুলি অবৈধ রয়েছে, যদিও এই যাচাই পর্বটা এখনো করছে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর এবং সেখানেই মনে করা হচ্ছে এই 4000-এরও বেশি যে অবৈধ ওবিসি সার্টিফিকেট পাওয়া গেছে এখনো পর্যন্ত, যেগুলি বাতিল করার আগে শুনানি পর্ব করতে হবে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরকে। সেখানেই এই ওবিসি এ এবং ওবিসি বি যে দুটি ক্যাটাগরিতে সার্টিফিকেট পাওয়া গেছিল সেই দুটি ক্যাটাগরি সব থেকে বেশি এই ক্যাটাগরির মধ্যে পড়বে, অর্থাৎ অবৈধ ক্যাটাগরির মধ্যে পড়বে বলেই মনে করছে রাজ্য প্রশাসন। এবং এই যে ওবিসি যে সার্টিফিকেট, শুধুমাত্র ওবিসি নয়, এসসি এসটি সার্টিফিকেটটিও যাচাই করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তারপরেই কিন্তু এই যাচাই পর্ব শুরু হয়েছিল। তাই মনে করা হচ্ছে সংখ্যাটা 4000-এরও বেশি হবে এবং সেই সংখ্যা আরো বাড়বে। বেশ, প্রসূন মৈত্র আইনজীবী কি বলছেন শুনবো। হাইকোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে ওবিসি এ, ওবিসি বি বলে কিছু হয় না। মমতা ব্যানার্জি সরকার কাজওয়ারি করে সেটা বজায় রাখার জন্য সুপ্রিম কোর্টে গেছিলেন, কিন্তু সেটাতে স্টে পান, ফলে সেটাই ইনফোর্স থাকে। তারপর একটা ইন্টারিম অর্ডার হয়েছিল স্টে এর উপর স্টে দিয়ে, কিন্তু বর্তমান সরকার যেহেতু সবকটা মামলাই ফেরত নিতে চেয়েছেন তার জন্য ডিসমিস হয়ে গেছে, ফলে আর কোনো সুপ্রিম কোর্টের কোনো স্টে নেই। এমতাবস্থায় পশ্চিমবঙ্গে
একমাত্র 66টা ক্লাস আর 7% রিজার্ভেশনে আছে, যতদিন না পর্যন্ত ফার্দার কোনো সার্ভে হচ্ছে রাজ্যে। এই সহজ জিনিসটা বুঝতে অনেকের অসুবিধা হচ্ছে, কারণ তাদের আইনি স্বার্থ আছে। সদর্থ পদক্ষেপ, কিন্তু এতটা জটিল করা দরকার ছিল না, এটা আগেই করা ছিল। যেমন সোনার পাথর বাটি হয় না, সেরকম থাকবে। একইভাবে ওবিসি এ ওবিসি বি বলে কিছু হয় না। এটা অ্যাকচুয়ালি ওবিসিদের সাথে, আসল ওবিসিদের সাথে প্রতারণা করেছিল আগের সরকার, এবং তাদের সুবিধা থেকে এক বিশেষ ভোট ব্যাংকের সংখ্যাগোষ্ঠীকে সুবিধা করে দেওয়ার জন্য এই ওবিসি এ ওবিসি বি চালু করেছিল, যার ফলে প্রতারিত হতো অ্যাকচুয়াল ওবিসিরা। এটা হিস্টোরিক্যাল ব্লান্ডার মেড বাই দ্য আর্লিয়ার গভর্নমেন্ট, এবং সেটা নিয়ে আজকে যারা মামলা করছে তারা বেশি লেখা আছে, অ্যাকচুয়ালি তারাও সেই একই দোষে দোষী। 2009 সালে বামফ্রন্ট যাওয়ার আগে মনে করেছিল মুসলিম রিজার্ভেশন যদি আমরা চালু করতে পারি ইন দ্য গাইজ অফ ওবিসি, তাহলে আমরা টিকে যাবো। চালু করলেন। তার পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পর যেটা করলো, ওটাকে রুল ফ্রেম করে দিল, সেইভাবে চললো। সমগ্র মুসলিম সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করে দিয়ে অ্যাকচুয়াল ওবিসিদের মানে প্রতারণা করা হলো। এটা একটা অত্যন্ত দীর্ঘ জটিল আইনি প্রক্রিয়া। বামফ্রন্ট জমানার একদম শেষ দিকে সংখ্যালঘু তোষণ করতে গিয়ে একটা চাকরির সংরক্ষণ, শিক্ষা এবং সরকারি চাকরি ক্ষেত্রে মুসলিমদের সংরক্ষণ দেওয়ার জন্য বামফ্রন্ট সরকার চেষ্টা করেছিল, কিন্তু সেটাকে সাংবিধানিক আওতায় এনেছিল ওবিসি সংরক্ষণের মধ্যে দিয়ে। আর তৃণমূল সরকারও সেটাকে এসে সংখ্যালঘু তোষণের উদ্দেশ্যকে খুব পরিষ্কারভাবে মাথায় রেখে কন্টিনিউ করে গেছিল, এবং দীর্ঘদিন ধরে আইনি লড়াইয়ের পর 22 মে 2024 অনারেবল ডিভিশন বেঞ্চ ক্যালকাটা হাইকোর্টের 2010 থেকে 2024 পর্যন্ত ইস্যু হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট গুলোকে অবৈধ ঘোষণা করে বাতিল করে দেয়। মমতা ব্যানার্জি সরকারকে নির্দেশ দেয় যে পুরো বিষয়টাকে স্বচ্ছভাবে করার জন্য। সেটা তো মমতা ব্যানার্জি সরকার করেইনি, তৎকালীন জনপ্রতিনিধিদের সাথে, বিশেষত বিজেপির বিধায়কদের সাথে পঞ্চকতা করে একটা বুকলেট পাবলিশ করে বিলি করে দিয়ে বলেছিল আলোচনা হয়ে গেছে। তাপস রায় কি বলছেন মন্ত্রী, শুনবো। ও সবকিছু বাতিল হবে ওদের, যা করে গেছে। মানে তোমার তুলনা তুমি মানে মমতার তুলনা মমতাই। ও যা করেছে আর করে গেছে এর কোনো তুলনা নেই। মানুষকে তো সরকারের উপরে, তারপরে লোকাল সেলফ গভর্নমেন্টের উপরে তো নির্ভর করতে হয়। তো তারা যদি এরকম ধরনের কাজকর্ম করে, খুবই দুর্ভাগ্যজনক। আর কি বলবো। 2010 সালের আগে রাজ্যে ওবিসি তালিকায় ছিল কতগুলো শ্রেণী? 66টি। এর মধ্যে মুসলিম 11টি এবং অমুসলিম 55টি। ওবিসি তালিকায় মুসলিমের অনুপাত ছিল 20%। 2023-এ আসি। 2023 সালে ওবিসি তালিকা বদল করে, বাম জমানার ওবিসি তালিকা বদল করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। বেশ কিছু মুসলিম অনগ্রসর শ্রেণীকে ওবিসি তালিকায় ঢোকানো হয়। এবার এই তালিকার বিরুদ্ধে 2024-এ মামলা হয়, তালিকা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের এই নির্দেশকেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় তৃণমূল সরকার। হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। আর এরপর 2025 সাল নতুন তালিকা তৈরি করে ওবিসি সার্টিফিকেট দিতে শুরু করে তৎকালীন তৃণমূল সরকার। 2025 সালে নতুন করে ওবিসি তালিকা প্রকাশ করে রাজ্য। ফার্স্ট পার্টে 51টি নতুন শ্রেণী যুক্ত করা হয়, যার মধ্যে 46টি মুসলিম, অর্থাৎ 90% মুসলিম। এবং সেকেন্ড পার্টে 25টি নতুন শ্রেণী যুক্ত করা হয়, যার মধ্যে 21টি মুসলিম, অর্থাৎ 84% মুসলিম। এই গেল ওবিসি এ এবং ওবিসি বি। এই তালিকাতেও, এই দ্বিতীয় তালিকাতেও স্থগিতাদেশ দিয়ে দেয় হাইকোর্ট। আজ এই সব সার্টিফিকেট বাতিল করে দিল হাইকোর্ট। যাদের এই সব সার্টিফিকেট রয়েছে তারা আজ থেকে কোনো ওবিসি ক্যাটাগরিতে নন, তারা আজ থেকে জেনারেল ক্যাটাগরি। এবার জঙ্গি যোগের কথায় আসি।
হামিম মন্ডলকে মনে আছে তো, জুলাই মাসের শেষে যাকে এসটিএফ ধরলো বর্ধমান থেকে, সেই হামিমের ফোন চেক করা হচ্ছিল। এসটিএফ যখন তদন্ত এগোয় তখন এই হামিমের ফোন থেকে কার নাম্বার পাওয়া গেল? রানা রফ। সেই রানা রফের খোঁজ কয়েকদিন আগেই এই বর্ধমানে ধৃত জঙ্গি জিম থেকে যাকে ধরা হয় হামিম মন্ডল, তার ফোন থেকে পাওয়া গেল। রানা রফকে পাকনাগরিক, রানা রফের নাম্বার পাওয়া গেল এবং সরকারি আইনজীবী যে দাবি করছেন তাতে তো চাঞ্চল্যকর তথ্য। 14 দিনের এসটিএফ হেফাজত। এই মুহূর্তে ধৃত রানা রফের জঙ্গি যোগে এসটিএফ এর জালে রানা কলকাতায় ঘাঁটে গেড়ে আইএসআই কে তথ্য পাচার করতো সে। হ্যাঁ, এদের সাথে একটা যোগসূত্র পাওয়া গেছে কিছু মোবাইল নাম্বারের ভিত্তিতে। এদের মোবাইল নাম্বারটাই এই রানা রউফ এদের কাছে পাওয়া গেছে। এদের মোবাইল থেকে মোবাইল নাম্বার সূত্র ধরেই এদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। ওদের মোবাইলে এই নাম্বারগুলো সেভ ছিল। তপসিয়া, কলকাতার তপসিয়া হয়ে এরা যশোর রোড ধরে এরা বেনাপোল বর্ডার অ্যাক্রস করার উদ্দেশ্য ছিল। কলকাতায় আইএসআই এজেন্ট জঙ্গি যোগে এসটিএফ এর জালে পাকনাগরিক, ধৃত পাকিস্তানের ফয়সলাবাদের বাসিন্দা রানা রফ। কলকাতায় ঘাঁটে গিয়ে আইএসআই কে তথ্য পাচার ধৃতের। সেনা, নৌবাহিনী ও রেলের তথ্য পাচার আইএসআই কে। ধৃত রানার মোবাইলে সেনা সংক্রান্ত একাধিক ছবি পাওয়া যায়। আচ্ছা, এই রানা রফ এদেশে ঢুকলো কি করে? পাক গুপ্তচর সংস্থাকে তথ্য পাচার করার জন্য 2012 সালে নেপাল দিয়ে অনুপ্রবেশ রানা ওরফে ওয়াহাব। তপসিয়ার ঠিকানায় জাল ভোটার, আধার কার্ড, কাঠের মিস্ত্রি সেজে ভারতেই পাক নাগরিক। আইএসআই কে তথ্য পাচার, জঙ্গি নেটওয়ার্ক তৈরির চেষ্টা। হাবড়া থেকে এসটিএফ এর জালে আইএসআই এজেন্ট রানা রফ। পালানোর ছক কষেছিল এই রানা রফ। হামিমের গ্রেফতারির পরে কি পালানোর ছক? হাবড়া থেকে জালে পাক গুপ্তচর সংস্থার চর। 31শে জুলাই বর্ধমান থেকে ধৃত জঙ্গি হামিম। রাজ্য জুড়ে জঙ্গি যোগে তল্লাশি ও ধরপাকড়। হামিমের গ্রেফতারির পরই দেশ ছাড়ার চেষ্টা রানার। স্বাধীনতা দিবসের আগে নাশকতার চক্রান্ত খতিয়ে দেখছে স্পেশাল টাস্ক ফোর্স। আইএসআই এজেন্ট যোগে ধৃত আরো এক এসটিএফ এর জালে তপসিয়ার মোহাম্মদ ইজাজ। তপসিয়ার ঠিকানায় পাক নাগরিকের জাল নথি। রানা রফের জাল নথি বানায় তপসিয়ার বাসিন্দা। জাল নথি বানানোর অভিযোগে ধৃত অভিযুক্ত। পাকিস্তানের নাগরিক রানা রফ এই মুহূর্তে গ্রেফতার হয়েছে বেঙ্গল এসটিএফ এর হাতে। তার সঙ্গে আরো এক ব্যক্তি গ্রেফতার হয়েছে, যার বাড়ি তপসিয়ায়। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি তপসিয়ায়, তার বাড়ির সামনে, এবং এই বিল্ডিং এরই ফার্স্ট ফ্লোরে সেই ইজাজ বলে যে ব্যক্তি, সেই ব্যক্তি থাকে। এবং তার বিরুদ্ধে কি অভিযোগ? অভিযোগ হচ্ছে ভুয়ো ডকুমেন্টস বা নথি, অর্থাৎ রানা রফের কাছে যে সমস্ত ডকুমেন্টস ছিল, আধার কার্ড, ভোটার কার্ড, সমস্তটাই ভুয়ো। এবং সেই ভুয়ো যে সমস্ত নথি সমস্তটাই তৈরি করে দেওয়া হয়েছে ইজাজের মারফত। তাকেও বেঙ্গল এসটিএফ এর তরফে গ্রেফতার করা হয় গতকাল রাতে। এই মুহূর্তে আমরা তার বাড়ির সামনেই দাঁড়িয়ে রয়েছি এবং আমার ভিডিও জার্নালিস্টকে বলবো সেই ছবিটা দেখানোর জন্য, যে এই বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে ইজাজ থাকে এবং এখান থেকেই তাকে গ্রেফতার করা হয় বেঙ্গল এসটিএফ এর তরফে। প্রীতি সাহা, নিউজ 18 বাংলা, কলকাতা।
80-র দশক থেকে বলে আসছি যে পশ্চিমবঙ্গে একটা সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন চলেছে। সরাসরি যুদ্ধ করে পাকিস্তান কোনোদিন আমাদের সঙ্গে পারে, তাই তারা বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগের সরকার তোষণ, মৌলবাদের কাছে আত্মসমর্পণ এবং ব্লক ভোটের স্বার্থে নিজের নির্বাচনী কেন্দ্রকে পাকিস্তান বলতেও কুণ্ঠাবোধ করে। এগুলো তারই পরিণতি। বাম জমানায় যা ছিল সেফ প্যাসেজ, এখন সেফ হোম। লস্করে তৈবার জঙ্গি ধরা পড়েছে, ISIS এর জঙ্গি ধরা পড়েছে, এখন আবার আরেকজন এজেন্ট ধরা পড়েছে। ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তা পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলোর জন্য, যারা বিরোধিতা করেন তাদের জন্য কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে। টিএমসির নেতারা PFIL মঞ্চ শেয়ার করেছে, উইচ ইজ আ ব্যান্ড অর্গানাইজেশন। আজকে জায়গায় জায়গায় টেররিস্ট আর রোহিঙ্গা বাংলাদেশি ইনলিগাল ইনফিল্ট্রেটার্সদের আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে তাদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। সুতরাং যা করেছে সেটা পরিষ্কার করতে সময় লাগবে। আমি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে বলতে চাই, যেখানে কিছু সন্দেহজনক ব্যক্তিকে দেখবেন বা সন্দেহজনক মুভমেন্ট, উই হ্যাভ টু টেক দ্য রোল অফ রেসপন্সিবল সিটিজেন্স। পাকিস্তানি এবং বাংলাদেশি যে জঙ্গি গোষ্ঠী রয়েছে তারা এখানে এসে বহুদিন ধরে ঘাঁটি গেড়েছে। এদের মেইনলি তিনটে উদ্দেশ্য। এক হচ্ছে এখানে জনমত গভর্নমেন্টের এগেনস্টে এমনভাবে মানে ভারতের এগেনস্টে ফর্ম করা যাতে দেশের মানুষ আমাদের জাতীয়তাবাদের এগেনস্টে যে মতবাদ তৈরি করেছিল সেইটাকে আরো বেশি এটা চাঙ্গা করতে পারে। 2 নম্বর যেটা করতে চেয়েছে যে এখানে নাশকতামূলক কাজ করতে চেয়েছে, বিভিন্ন ভাইটাল ইনস্টলেশন সহ বড় বড় নেতাদের অ্যাটাক করা, এটা পরিকল্পনার মধ্যে ছিল। আর 3 নম্বর হচ্ছে যে ছোট ছোট বিভিন্ন গ্রুপ বানিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে এরা কিন্তু মানে ঘাঁটি গেড়ে ওইখানকার পপুলেশন বাড়িয়েছে এবং সেখানকার ডেমোগ্রাফি চেঞ্জ করেছে। এই পুরো ইকোসিস্টেমটার পিছনে বিদেশি শক্তির মদত যে আছে, ডিপ স্টেটের থিওরি, সেটা আগেও বলেছি। সঙ্গে এখানকার যারা বিরোধী দলের অনেক নেতা বা অনেকেই যুক্ত রয়েছেন, যারা পুরো এই সিস্টেমটাকে কিন্তু তাদের আশ্রয় দেওয়া থেকে আরম্ভ করে বিভিন্নভাবে এতদিন ধরে লোক ঢোকানোর থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত। গত 15 বছর মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল সরকার এখানে সাজিয়ে গুছিয়ে জিহাদিদের স্বর্গোদ্যান বানিয়ে দিয়েছিল। তো সেখন আমরা ভাঙছি। তো আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, ওয়েস্ট বেঙ্গল ইজ ইন আ গুড হ্যান্ড। আমরা প্রস্তুত। এরকম একটা সিচুয়েশন যখন জঙ্গি ISI এজেন্ট ধরা পড়ছে, তখন স্বাধীনতা দিবসের আগে নিরাপত্তায় তো জোর, আঁটোসাঁটো নিরাপত্তা সীমান্ত এলাকায়। পেট্রাপোল, বনগাঁ স্টেশন, সেখানে তল্লাশি অভিযান, GRP RPF এর যৌথ তল্লাশি অভিযান, স্টেশন যাত্রীদের ব্যাগ তল্লাশি GRP, রেল লাইন লাগোয়া এলাকাতেও তল্লাশি চলছে। জিজ্ঞাসা কি করতে আইছো? ঘুরতে আইছি। কি ভিসা, টুরিস্ট ভিসা চেক করলো, ব্যাগ ট্যাগ সব চেক করলো, পাসপোর্ট চেক করলো। এখান থেকে পুলিশ ছাড়া আসছিল, তারা এসে চেক দিল আমাদের সব ডকুমেন্টস, আমাদের ভোটার কার্ড চেক করলো আর পাসপোর্ট চেক করলো আর সাথে ব্যাগও চেক করলো। বাংলাদেশ থেকে আগে আসার 2 বছর আগে আসছিলাম। টুরিস্ট ভিসা, আমরা টুরিস্ট ভিসা নিয়ে ঘুরতে যাচ্ছি। এখানে যেগুলো মেটাল ডিটেক্টর দিয়ে যেগুলো চেকিং করছে 15 আগস্টের আগে, এটা খুব ভালো, নিরাপত্তার দিক দিয়ে ভালো, যাত্রী সুরক্ষার দিক দিয়েও ভালো। এরকম নিরাপত্তা যদি সবসময় থাকে আর এই RPF GRP যদি সবসময় এরকম করে, আমি মনে করব যাত্রী সুরক্ষার জন্য, রেল প্যাসেঞ্জারের জন্য, সবার জন্য সুবিধা এবং ভালো উদ্যোগ। এরকম একটা সিচুয়েশন যখন জঙ্গি ISI এজেন্ট ধরা পড়ছে, তখন স্বাধীনতা দিবসের আগে নিরাপত্তায় তো জোর, আঁটোসাঁটো নিরাপত্তা সীমান্ত এলাকায়। পেট্রাপোল, বনগাঁ স্টেশন, সেখানে তল্লাশি অভিযান, GRP RPF এর যৌথ তল্লাশি অভিযান, স্টেশন যাত্রীদের ব্যাগ তল্লাশি GRP, রেল লাইন লাগোয়া এলাকাতেও তল্লাশি চলছে। জিজ্ঞাসা কি করতে আইছো? ঘুরতে আইছি। কি ভিসা, টুরিস্ট ভিসা চেক করলো, ব্যাগ ট্যাগ সব চেক করলো, পাসপোর্ট চেক করলো। এখান থেকে পুলিশ ছাড়া আসছিল, তারা এসে চেক দিল আমাদের সব ডকুমেন্টস, আমাদের ভোটার কার্ড চেক করলো আর পাসপোর্ট চেক করলো আর সাথে ব্যাগও চেক করলো। বাংলাদেশ থেকে আগে আসার 2 বছর আগে আসছিলাম। টুরিস্ট ভিসা, আমরা টুরিস্ট ভিসা নিয়ে ঘুরতে যাচ্ছি। এখানে যেগুলো মেটাল ডিটেক্টর দিয়ে যেগুলো চেকিং করছে 15 আগস্টের আগে, এটা খুব ভালো, নিরাপত্তার দিক দিয়ে ভালো, যাত্রী সুরক্ষার দিক দিয়েও ভালো। এরকম নিরাপত্তা যদি সবসময় থাকে আর এই RPF GRP যদি সবসময় এরকম করে, আমি মনে করব যাত্রী সুরক্ষার জন্য, রেল প্যাসেঞ্জারের জন্য, সবার জন্য সুবিধা এবং ভালো উদ্যোগ।
রাজ্যে অনুপ্রবেশে জিরো টলারেন্স। মুর্শিদাবাদের ভগবানগোলা থানার স্টেশন রোড এলাকা থেকে 2 বাংলাদেশি নাগরিক গ্রেফতার। ভগবানগোলা থানার ওসি বিশ্বজিৎ হালদারের নেতৃত্বে অভিযান চালিয়ে 2 বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের হোল্ডিং সেন্টারে পাঠিয়েছে পুলিশ। একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগের কাউন্সেলিং স্থগিত। 14ই আগস্ট থেকে কাউন্সেলিং এর কথা ছিল। কাউন্সেলিং স্থগিত রাখার বিজ্ঞপ্তি জারি এসএসসির। এর আগে নবম দশমের কাউন্সেলিং স্থগিত করা হয়। কাউন্সেলিং এর নতুন তারিখ জানাবে স্কুল সার্ভিস কমিশন। কথা বলবো, সোমরাজ রয়েছেন সঙ্গে। সোমরাজ, স্কুল সার্ভিস কমিশন একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের কাউন্সিলিং প্রক্রিয়া আপাতত স্থগিত রেখেছে। বিশেষ করে তুমি জানো যে যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা যাদের নাম মেধা তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে তাদেরই কাউন্সিলিং আপাতত স্থগিত করেছে এসএসসি। কারণ হিসেবে মনে করা হচ্ছে ওবিসি সংরক্ষণ নীতি নিয়ে এসএসসি যেহেতু আইনজীবীদের মতামত নিচ্ছে, সেই কারণেই এই কাউন্সিলিং প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। আগামী 14ই আগস্ট থেকে একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। গত 4 আগস্ট এসএসসি বিজ্ঞপ্তি দিয়েছিল, যেখানে জানিয়েছিল যে 14ই আগস্ট থেকেই মেধা তালিকায় থাকা সফল প্রার্থীদের এসএসসি কাউন্সিলিং করবে। কিন্তু এবার বিজ্ঞপ্তি দিয়ে এসএসসি জানালো যে পরবর্তী নির্দেশ না হওয়া পর্যন্ত আপাতত কাউন্সিলিং প্রক্রিয়া স্থগিত হয়েছে। ফলত একাদশ দ্বাদশের যারা মেধা তালিকায় যারা প্যানেলভুক্ত প্রার্থী তাদের আপাতত নিয়োগ প্রক্রিয়া থমকে গেল বলে মনে করা হচ্ছে। যদিও গতকালই স্কুল সার্ভিস কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুষ্মন্ত নারিয়ালা জানিয়েছিলেন যে এই ওবিসি সংরক্ষণ নিয়ে তারা আইনজীবীদের মতামত নিচ্ছে এবং নির্দিষ্ট সময় সেই বিষয় সম্পর্কে তারা তাদের অবস্থান জানাবে। ফলত মনে করা হচ্ছে সেই কারণেই এসএসসির তরফে এই কাউন্সিলিং প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওকে।